ছোট্টবেলার সেই বর্ষাস্নাত গরম গরম ফুলুরি পেঁয়াজির গন্ধ মাখানো খিচুড়ির উষ্ণ আঁচে ফোটা দিনগুলো মনে পড়ে সেই লোডশেডিং এর সন্ধ্যাবেলায় বাড়ির বয়স্ক মানুষটিকে গোল করে ঘিরে শোনা আষাঢ়ি গল্পগুলো, কিংবা লণ্ঠনের উষ্ণ আলোয় ভূতের গল্প পড়া সদ্য কৈশোরের টান টান উত্তেজনা। আজ ঘরে ঘরে পৌঁছেছে জেনারেটর, হাতে হাতে স্মার্টফোন। কিশলয় আজ হারাচ্ছে বর্ণহীন কুয়াশার অতলে। এই কর্মব্যস্তময় নাগরিক জীবনের মাঝে পিছু ফেলে আসা হ্যারিকেন বাতির আলো আঁধারের রোমহর্ষক শৈশবকে খুঁজতে চাওয়া কল্পনার বিলাস মাত্র। গল্প আসর তাই সেই বন্ধ জানালাকে খুলে দিল শুধু। আজকের পৌষালি আড্ডায় আপনাদের জন্য প্রখ্যাত সাহিত্যিক শীর্ষেন্দু মুখোপাধ্যায়ের গন্ধটা খুব সন্দেহজনক। সেবার আমার দিদিমা পড়লেন ভারী বিপদে। দাদামশাই রেল কোম্পানিতে চাকরি করতেন। সে আজ 50 বছর আগেকার কথা। আমার মা তখনও ছোট্ট ইজের পরা খুকি। তখন এত সব শহরনগর ছিল না, লোকজনও এত দেখা যেত না। চারধারে কিছু গাছগাছালি, জঙ্গল টঙ্গল ছিল। সেই রকমই এক নির্জন জঙ্গুলে জায়গায় দাদামশাই বদলি হলেন, উত্তর বাংলার দোমোহানিতে। মালগাড়ির গার্ড ছিলেন, তাই প্রায় সময়ই তাকে বাড়ির বাইরেই থাকতে হতো। কখনো এক নাগাড়ে 3-4 কিংবা 7 দিন, তারপরে ফিরে এসে হয়তো একদিন মাত্র বাসায় থাকতেন, ফের মালগাড়ি করে চলে যেতেন। আমার মায়েরা 5 বোন 4 ভাই। দিদিমা এই মোট 9 জন ছেলে মেয়ে নিয়ে বাসায় থাকতেন। ছেলে মেয়েরা সবাই তখন ছোট ছোট, কাজেই দিদিমার ঝামেলার অন্ত নেই। এমনিতে দোমোহানি জায়গাটা ভারী সুন্দর আর নির্জন স্থান। বেটে বেটে লিচু গাছে ছাওয়া, পাথর কুচি চড়ানো রাস্তা, সবুজ মাঠ, কিছু জঙ্গলও ছিল। লোকজন বেশি নয়। এক ধারে রেলের সাহেবদের পাকা কোয়ার্টার, আর অন্য ধারে রেলের বাবুদের জন্য আধ পাকা কোয়ার্টার। একটা স্কুলও ছিল, ক্লাস 8 পর্যন্ত। একটা রেলের ইনস্টিটিউট ছিল, যেখানে প্রতি বছর 2-3 বার কেদার রায় বা টিপু সুলতান নাটক হতো। রেলের বাবুরা দল বেঁধে গ্রীষ্মকালে ফুটবল খেলতেন, আর শীতকালে ক্রিকেট। বড় সাহেবরা সে খেলা দেখতে আসতেন। মাঝে মাঝে সবাই দল বেঁধে তিস্তা নদীর ধারে বা জয়ন্তিয়া পাহাড়ে চড়ুই ভাতিতেও যাওয়া হতো। ছোট আর নির্জন হলেও বেশ আমোদে জায়গা ছিল দোমোহানি। দোমোহানিতে যাওয়ার পরই কিন্তু সেখানকার পুরনো লোকজনেরা এসে প্রায়ই দাদামশাই আর দিদিমাকে একটা বিষয়ে খুব হুঁশিয়ার করে দিয়ে যেতেন। তবে কেউ কিছু ভেঙে বলতেন না। যেমন স্টোর কিপার অক্ষয় সরকার দাদামশাইকে একদিন বলেন, এই জায়গাটা তেমন ভালো নয় চাটুজ্জে, লোকজন সব বাজিয়ে নেবেন। হুটহাট যাকে তাকে করিডোরে ঢুকতে দেবেন না। কিংবা আরেকদিন পাশের বাড়ির পালিতকে নিয়ে এসে দিদিমাকে হেসে হেসে বলে গেলেন, নতুন এসেছেন, বুঝবেন সব আস্তে আস্তে। চোখ কান নাক সব খোলা রাখবেন, কিন্তু ছেলেপুলেদেরও সামনে সামনে রাখবেন। এখানে কারা সব আছে, তারা ভালো নয়। কাদের কথা বলছেন দিদি? সে আছে আছে আছে, বুঝবেন ক্ষণ। তারপর থেকে দিদিমা একটু ভয়ে ভয়েই থাকতে লাগলেন। একদিন হলো কি, পুরনো ঝি সুখিয়ার দেশ থেকে চিঠি এলো যে
তার ভাসুরপোর খুব বিমার হয়েছে, তাই তাকে যেতেই হবে। 1 মাসের ছুটি নিয়ে সুখিয়া চলে গেল। তো দিদিমা তো নতুন ঝি খুঁজছেন। তা হঠাৎ করে পরদিন সকালে একটা আধ বয়সী বউ এসে বলল, মা জননী, আমি কমলা, জি রাখবেন নাকি? দিদিমা দোনা মনে করে তাকে রাখলেন। সে দিব্যি কাজকর্ম করে, খায় দায়, বাচ্চাদের গল্প বলে ভোলায়। তা দিন 2 পর পালিত গিন্নি আবারও একদিন সকালে এসে বললেন, নতুন ঝি রাখলেন নাকি দিদি? কই এ মানে একটু একটু দেখি তাকে। দিদিমা ডাকতে গিয়ে দেখেন কলতলায় এঁটো বাসন ফেলে রেখে ঝি কোথায় হাওয়া। অনেক ডাকাডাকিতেও তাকে পাওয়া যায় না। পালিত গিন্নি তখন মিচকি হাসি এসে বললেন, ওদের ওরকমই ধারা। তা ঝিটার নাম কি বলুন তো? কমলা? চিনি। হালদার বাড়িতে ওকে রেখেছিল কি না? কি ব্যাপার বলুন তো দিদি? সব কি খুলে বলা যায়? এখানে এই হচ্ছে ধারা। কোনটা মানুষ আর কোনটা মানুষ না তা চেনা ভারী মুশকিল। তা এবার দেখে শুনে একটা মানুষ ঝি রাখুন তো। এই বলে পালিত গিন্নি তো চলে গেলেন, আর দিদিমা বসে আকাশ পাতাল ভাবতে লাগলেন। কমলা অবশ্য একটু বাদেই ফিরে এলো। দিদিমা তাকে ধমক দিয়ে বললেন, কোথায় গিয়েছিলে? মা, লোকজন এলি আমাকে সামনে ডাকবেননি, আমি বড় লজ্জা পাই। কমলা থেকে গেল, কিন্তু দিদিমার মনের খটকা ভাবটা গেল না। ওদিকে দাদামশাইয়েরও এক বিচিত্র অভিজ্ঞতা হলো। একদিন লাইনে গেছে, নিশুত রাত, মালগাড়ি যাচ্ছে ডুয়ার্সের গভীর জঙ্গলের ভিতর দিয়ে। দাদামশাই ব্রেক ভ্যানে বসে ছিমড়ছে। হঠাৎ গাড়িতে দাঁড়িয়ে গেল। তা মালগাড়ি তো যেখানে সেখানে দাঁড়ায়। স্টেশনের পয়েন্টসম্যান আর অ্যাসিস্ট্যান্ট স্টেশন মাস্টাররা অনেক সময় রাত বিরেতে ঘুমিয়ে পড়ে সিগন্যাল দিতে ভুলে যায়। সে আমলে এরকম হামেশাই হতো। সেরকমই কিছু হয়েছে ভেবে দাদামশাই বাক্স থেকে পঞ্জিকা বের করে পড়তে লাগলেন। পঞ্জিকা পড়তে তিনি বড় ভালোবাসতেন, কিন্তু গাড়ি দাঁড়িয়ে আছে তো আছেই। হঠাৎ দাদামশাই শুনতে পেলেন ব্রেক ফ্যানের পিছনে লোহার সিঁড়ি বেয়ে কে যেন গাড়ির ছাদে উঠছে। দাদামশাই মুখ বার করে কাউকে দেখতে পেলেন না। ফের শুনলেন একটু দূরে কে যেন ওয়াগনের পাল্লা খোলার চেষ্টা করছে। খুব চিন্তায় পড়লেন দাদামশাই। ডাকাতরা অনেক সময় শাঁট করে সিগন্যাল বিগড়ে দিয়ে গাড়ি থামায়, মালপত্র চুরি করে। তাই তিনি সরেজমিনে দেখার জন্য গাড়ি থেকে হাতবাতিটা নিয়ে নেমে পড়লেন। লম্বা ট্রেন, তার একদম ডগায় ইঞ্জিন। হাঁটতে হাঁটতে এসে দেখেন লাল সিগন্যাল ইতিমধ্যে সবুজ হয়ে গেছে, কিন্তু ড্রাইভার আর ফায়ারম্যান কয়লার ঢিবির উপর গামছা পেতে সে অঘোরে ঘুমোচ্ছে। ওদেরও দোষ নেই, অনেকক্ষণ নাগাড়ি ডিউটি দিচ্ছে, একটু ফাঁক পেয়েছে কি ঘুমিয়ে পড়েছে। বহু ঠেলাঠেলি করে তো তাদের তুললেন দাদামশাই। তারপর ফের লম্বা গাড়ি পার হয়ে ব্রেক ভ্যানের দিকে ফিরে আসতে লাগলেন। মাঝামাঝি এসেছে, হঠাৎ শোনেন ইঞ্জিন হুইসেল দিল। গাড়িও ক্যাচ কোচ করে চলতে শুরু করলো। তিনি তো অবাক। ব্রেক ভ্যানে ফিরে গিয়ে তিনি সবুজ বাতি দেখালে তবে ট্রেন ছাড়বে। তাই দাদামশাই হাঁ করে চেয়ে রইলেন।
অবাক হয়ে দেখেন ডেকভ্যান থেকে অবিকল গার্ডের পোশাক পরা তারই মতো একটা লোক হাত বাতি তুলে সবুজ আলো দেখাচ্ছে ড্রাইভারকে। ডেকভ্যানটা যখন দাদামশাইকে পার হয়ে যাচ্ছে তখন লোকটা তার দিকে চেয়ে ফিক্স করে হেসে গেল। বহু কষ্টে সেবার ফিরে এসেছিলেন দাদামশাই। সেবার ম্যাজিশিয়ান প্রফেসর ভট্টাচার্য চা বাগানগুলোতে ঘুরে ঘুরে ম্যাজিক দেখিয়ে দোমোহানিতে এসে পৌঁছলেন। তিনি এলেবেলে খেলা দেখাতেন, দড়ি কাটার খেলা, তাসের খেলা, আগুন খাওয়ার খেলা। তা দোমোহানির মতো গঞ্জ জায়গায় সেই খেলা দেখতেই লোক ভেঙে পড়ল। ভট্টাচার্য স্টেজের উপর দাঁড়িয়ে প্রথম দৃশ্যে একটু বক্তৃতা করছিলেন, হাতে ম্যাজিকের ছোট্ট কালো একটা লাঠি। বলছিলেন ম্যাজিক মানেই হচ্ছে হাতের কৌশল, মন্ত্রতন্ত্র নয়। আপনারা যদি কৌশল ধরে ফেলেন তাহলে দয়া করে চুপ করে থাকবেন, কেউ যেন স্টেজে টর্চের আলো ফেলবেন না, ইত্যাদি। এইসব বলছেন, ম্যাজিক তখন শুরু হয়নি। হঠাৎ দেখা গেল তার হাতের লাঠিটা হঠাৎ হাত থেকে শূন্যে উঠে ডিগবাজি খেল, তারপর আবার আস্তে আস্তে ফিরে এলো ম্যাজিশিয়ানের হাতে। প্রথমেই এই আশ্চর্য খেলা দেখে সবাই প্রচন্ড হাততালি দিল, কিন্তু প্রফেসর ভট্টাচার্য খুব গম্ভীর হয়ে গেলেন। এরপরের খেলা, ব্ল্যাকবোর্ডে দর্শকেরা চক দিয়ে যা খুশি লিখবেন আর প্রফেসর ভট্টাচার্য চোখ বাঁধা অবস্থায় তা বলে দেবেন। কিন্তু আশ্চর্য, প্রফেসর ভট্টাচার্যের এই খেলাটা মোটেই সেরকম হলো না। দর্শকেরা কে গিয়ে ব্ল্যাকবোর্ডে লিখবেন এই নিয়ে ওকে ঠেলছেন। প্রফেসর ভট্টাচার্য চোখের উপর ময়দান নিচি আর কালো কাপড় বেঁধে দাঁড়িয়ে সবাইকে বলছেন, চলে আসুন, সংকোচের কিচ্ছু নেই, আমি বাঘভাল্লুক নই, ইত্যাদি। সে সময় হঠাৎ দেখা গেল কেউ যাওয়ার আগেই টেবিলের ওপর রাখা চকের টুকরোটা নিজে থেকেই লাফিয়ে উঠল এবং শূন্যে ভেসে গিয়ে ব্ল্যাকবোর্ডের ওপর লিখতে লাগলো, প্রফেসর ভট্টাচার্য ইজ দ্য বেস্ট ম্যাজিশিয়ান অফ দি ওয়ার্ল্ড। এই অসাধারণ খেলা দেখে দর্শকরা পেটে পড়লো উল্লাসে। ভট্টাচার্য কাঁদো কাঁদো হয়ে চোখ বাঁধা অবস্থায় বলতে লাগলেন, কি হয়েছে, কি হয়েছে? এবং তারপর তিনি আরো গম্ভীর হয়ে গেলেন। আগুন খাওয়ার খেলাতেও আশ্চর্য ঘটালেন তিনি। কথা ছিল মশাল জেলে সেই মশলাটা মুখে পুড়ে আগুনটা খেয়ে ফেলবেন, তাই করলেন। কিন্তু তারপরেই দেখা গেল ভট্টাচার্য হাঁ করতেই তার মুখ থেকে সাপের জীবের মতো আগুনের হলকা বেরিয়ে আসছে। পরে তাসের খেলা যখন দেখাচ্ছেন তখনও দেখা গেল কথা বলতে গেলেই আগুনের হলকা বেরোল। দর্শকরা দাঁড়িয়ে উঠে সাধুবাদ দিতে লাগলো, কিন্তু ভট্টাচার্য খুব কালো কালো মুখে 4, 5, 7 গ্লাস জল খেতে লাগলেন স্টেজে দাঁড়িয়েই। তবু হাঁ করলেই আগুনের হলকা বেরোয়। তখনকার মফস্বল শহরের নিয়ম ছিল, বাইরে থেকে কেউ এরকম খেলা টেলা দেখাতে এলে তাকে কিংবা তার দলকে বিভিন্ন বাসায় সবাই আশ্রয় দিতেন। প্রফেসর ভট্টাচার্য সেবার আমার মা বাড়িতে উঠেছিল। রাতে খেতে বসে দাদামশাই তাকে বললেন, আরে আরে মশাই, আপনার খেলা তো গণপতির চেয়েও ভালো, অতি আশ্চর্য খেলা। ভট্টাচার্যও বললেন, হ্যাঁ, অতি আশ্চর্য খেলা, আমিও এর আগে কখনো দেখিনি আর কি। সে কি, এ তো আপনিই দেখালেন। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমিও তো তাই দেখলাম, অতি আশ্চর্য। তাকে খুবই বিস্মিত মনে হচ্ছিল। তাই সেবার দাদামশাইয়ের বাবা বেড়াতে এলেন দোমোহানিতে। বাসায় পা দিয়েই তিনি বললেন, তোদের ঘরে ধরে
একটা আস্তে গন্ধ কেন রে? সবাই বলল, আষ্টে গন্ধ? কই, আমি তো পাচ্ছি না। আষ্টে গন্ধ? কই, আমি তো পাচ্ছি না। আষ্টে গন্ধ? কই, না না, আমিও তো পাচ্ছি না। দাদামশাইয়ের বাবা ধার্মিক মানুষ, খুব পণ্ডিত লোক। মাথা নেড়ে তিনি বললেন, আলবাত আস্তে গন্ধ। সে শুধু তোদের বাসাতেই নয়, স্টেশনে নেমেও গন্ধটা পেয়েছিলাম। পুরা এলাকাতেই যেন আস্তে আস্তে গন্ধ একটা। কমলা দাদামশাই বাবাকে দেখেই গা ঢাকা দিয়েছিল। অনেক ডাকা ডাকিতেও সামনে এলো না। দিদিমা তখন ভারী মুশকিল, একা হাতে সব করতে কমাতে হচ্ছে। দাদামশাইয়ের বাবা সব দেখে শুনে খুব গম্ভীর হয়ে বললেন, এসব ভালো কথা নয়, গন্ধটা খুব সন্দেহজনক। সেদিনই বিকেলে হরেন সমাদ্দারের মা এসে দিদিমাকে আড়ালে ডেকে বললেন, কমলা আমাদের বাড়িতে গিয়ে বসে আছে। তা বলি বাছা, তোমার শ্বশুর ধার্মিক লোক, সে ভালো, কিন্তু উনি জপ তপ যদি এত বেশি করেন, ঠাকুর দেবতার নাম ধরে ডাকাডাকি করেন, তাহলে কমলা এ বাড়িতে থাকে কি করে বলো তো মা? এইসব কি বলছেন মাসিমা? আমার শ্বশুর জপ তপ করলে কমলার অসুবিধা কি? ও হরি, তুমি বুঝি জানো না? তাই বলি। তা বলি বাছা, দোমোহানির সবাই জানে এ হচ্ছে ওই দলেরই রাজত্ব। ঘরে ঘরে ওরাই সব ছি চাকর খাটছে। বাইরে থেকে চেহারা দেখে তুমি কিচ্ছু বুঝতে পারবে না, তবে ওরা হচ্ছে সেই ধারা। কারা? বুঝবে বাপু, বুঝবে। রোশো, রোশো। বলে সমাদ্দারের মা তো চলে গেলেন। তা কথাটা মিথ্যে নয়। দোমোহানিতে তখন ঝি চাকর কিংবা কাজের লোকের বড় অভাব। ডুয়ার্সে ম্যালেরিয়া, কালা জ্বর, মশা আর বাঘের ভয়ে কোনো লোকই সেখানে যেতে চায় না। যাদের না গিয়ে উপায় নেই তারাই যায়, আর গিয়েই পালাই পালাই করে। তবু ঠিক দেখা যেত, কারো বাসায় ঝি চাকর বা কাজের লোকের অভাব হলেই ঠিক লোক জুটে যেত। স্টেশন মাস্টার সমাদ্দারের ঘরে একবার দাদামশাই বসে গল্প করছিলেন। সমাদ্দার একটা চিঠি লিখছিলেন, সেটা শেষ করেই ডাকলেন, ওরে কে আছিস? বলা মাত্রই একটা ছোকরা মতো লোক এসে হাজির। সমাদ্দার তার হাতে চিঠিটা দিয়ে বললেন, যা, এটা ডাকে দিয়ে আয়। লোকটাকে নতুন রেখেছেন নাকি? না না, 5 ফরমাস কেটে দিয়ে যায় আর কি। খুব ভালো ওরা, ডাকলেই আসে, লোকটোক নয়। ওরাই, বুঝলেন? তো তাই মামাদের বাড়িতে প্রাইভেট পড়াতেন ধর্মদাস নামে একজন বেটিয়ার ফর্সা ভদ্রলোক। তিনি থিয়েটারে মেয়ে সেজে এমন মিহি গলায় মেয়েলি পাঠ করতেন যে বোঝাই যেত না তিনি মেয়ে না ছেলে। সেবার সিরাজউদ্দৌলা নাটকে তিনি লুৎফা, গিরিশ ঘোষের নাটক। কিন্তু নাটকের দিনে তার ম্যালেরিয়া জাগিয়ে উঠল, লেপ চাপা হয়ে কো কো করছে। নাটক প্রায় শিখে ওঠে আর কি। কিন্তু ঠিক দেখা গেল নাটকের সময় লুৎফার অভাব হয়নি। একেবারে ধর্মদাস মাস্টার মশাই যেন গোপ কামিয়ে আগা গোড়া নিখুঁত অভিনয় করে গেল। কেউ কিছু টেরই পেল না, কিন্তু ভিতরকার কয়েকজন ঠিকই জানতো যে
সেদিন ধর্মদাস মশাই মোটেই স্টেজে নামেননি। নাটকের শেষে সমাদদার দাদামশাইয়ের সঙ্গে ফিরে আসছিলেন। তিনি বললেন, দেখলেন কেমন কাজ উদ্ধার হয়ে গেল? একটু খোনা সুরও কেউ টের পায়নি। বলছি মশাই, রহস্যটা আসলে কি একটু খুলে বলবেন? সবই তো বোঝেন মশাই। একটা নীতি কথা বলে রাখি, সৎ ভাব রাখলেই সকলের কাছ থেকে কাজ পাওয়া যায়। কতটা খেয়াল রাখবেন। মামাদের মধ্যে যারা একটু বড় তারা বাইরে খেলে বেড়াতো। মা আর বড় মাসি তখন কিছু বড় হয়েছে, অন্য মামা মাসিরা তখনও নাবালক নাবালিকা। মার বড় লুডো খেলার নেশা ছিল, তো মা আর মাসি রোজ দুপুরে লুডো পড়ে বসতো, তারপর ডাক দিত, কিরে, কোথায় গেলি? আয় রে। অমনি টুক করে কোথা থেকে হাওয়ার মধ্যে থেকে যেন মায়ের বয়সী দুটো মেয়ে হাসি মুখে লুডো খেলতে বসে যেত মা আর মাসিদের সাথে। মামাদের মধ্যে যারা বড় হয়েছে সেই বড় আর মেজো মামা যেত বল খেলতে। দুটো পার্টিতে প্রায় ছেলে কম পড়তো। ছোট্ট জায়গা তো, বেশি লোকজনও ছিল না, কিন্তু কম পড়লেই মামারা ডাক দিত, এই কে খেলবি, আয়। অমনি 4-5 জন এসে হাজির হতো। মামাদের বয়সী সব ছেলে খুব খেলা জমিয়ে দিত। এই খেলা নিয়েই একটা কাণ্ড হলো একবার। দোমোহানির ফুটবল টিমের সঙ্গে এক চা বাগানের টিমের ম্যাচ। চা বাগান থেকে সাঁওতাল আর আদিবাসী দুর্দান্ত চেহারার খেলোয়াড় সব এসছে। দোমোহানির বাঙালি টিম জুট করতে পারছে না। হঠাৎ দোমোহানির টিম খুব ভালো খেলা শুরু করলো, 2 গোল শোধ দিয়ে আরো একখানা দিয়েছে। এমন সময় চা বাগান টিমের ক্যাপ্টেন খেলা থামিয়ে রেফারিকে বলল, স্যার, ওরা কিন্তু 12 জন খেলছে। রেফারি গুলে দেখলেন না, 11 জনই। ফের খেলা শুরু হতে একটু পরে রেফারির খেলা থামিয়ে দোমোহানির ক্যাপ্টেনকে ডেকে পাঠালেন, হে, তোমাদের টিমে 4-5 জন এক্সট্রা খেলিতেছে। দুর্দান্ত সাহেব রেফারি, সবাই ভয় পায়। দোমোহানির ক্যাপ্টেন বুক ফুলিয়ে বলল, গুনে দেখে নিন। রেফারি গুনে দেখে আহাম্মক, 11 জনই। দোমোহানির টিম আরো 3টে গোল দিয়ে দিয়েছে। রেফারি আবার খেলা থামিয়ে ভীষণ রেগেছে, সেও বললেন, There are at least 10 extra men in this team. দর্শকদেরও তাই মনে হয়েছে। গুনে দেখা যায় 11 জন, কিন্তু কিন্তু খেলা শুরু হতেই যেন ঘাসের বুকে লুকিয়ে থাকা কিংবা বাতাসের মধ্যে মিলিয়ে থাকা সব খেলোয়াড় পিলপিল করে নেমে পড়ে মাঠের মধ্যে। রেফারি দোমোহানির টিমকে লাইন আপ করিয়ে সকলের মুখ ভালো করে দেখে বললেন, এই শেষ 3টে গোল যারা করিয়াছে তারা কই? তাদের তো দেখতেছি না। হ্যাঁ, একটা কালো ঠ্যাঙা ছেলে, একটা বেটে আর ফর্সা, আর একটা ষাঁড়ের মতো, তারা কই? দোমোহানির টিমের ক্যাপ্টেন মিনমিন করে যে সাফাইটা গাইল তাতে রেফারি আরো রেগে টক। চা বাগানের টিমও ভেবাচাকা হয়ে হাঁপসে পড়েছে, কিন্তু কেউ কিচ্ছু বুঝতে পারছে না। খেলা অবশ্য বন্ধ হয়ে গেল। দাদামশাইয়ের বাবা লাইনের ধারে দাঁড়িয়ে খেলার হালচাল দেখে বেশ গম্ভীর হয়ে বললেন, আবার সেই গন্ধ। এখানেও একটা রহস্য আছে, বুঝলে সমাদদার? ব্যাপারটা একটু বাড়াবাড়ি করে ফেলেছ।
হ্যাঁ, কে? কাদের কথা বলছো? সমাদর এড়িয়ে গেলেন। দাদামশাইয়ের বাবা দীর্ঘশ্বাস ছেড়ে বললেন, গন্ধটা খুব সন্দেহজনক। দাদামশাইয়ের বাবা সবই লক্ষ্য করতেন আর বলতেন, এসব ভালো কথা নয়, গন্ধটা খুব সন্দেহজনক। ও বৌমা, এসব কি দেখছি তোমাদের এখানে? হুট বলতেই সব মানুষজন এসে পড়ে কোত্থেকে, আবার হুশ করে মিলিয়ে যায়। কাল মাঝ রাতে উঠে একটু তামাক খাওয়ার ইচ্ছে হলো, উঠে বসে কেবলমাত্র আপন মনে বলেছি একটু তামাক খাই, অমনি একটা কে যেন বলে উঠল, এই যে বাবা মশাই তামাক সেজে দিচ্ছি। অবাক হয়ে দেখি সত্যি একটা লোক কোলকে ধরিয়ে এনে হুঁকোয় বসিয়ে দিয়ে গেল। এরা সব কারা? দিদিমা আর কি উত্তর দেবেন, চুপ করে থাকেন। দাদামশাইও বেশি উচ্চবাচ্য করেন না, বোঝেন সবই, কিন্তু দাদামশাইয়ের বাবাই কেবল চার ধারে বাতাস শুকে বেড়ান আর বলেন, এ ভালো কথা নয়, গন্ধটা খুব সন্দেহজনক। মা প্রায় তার দাদুর সঙ্গে বেড়াতে বেরোতেন। রাস্তায় ঘাটে লোকজন কারোর সঙ্গে দেখা হলে তারা সব প্রণাম বা নমস্কার করে সম্মান দেখাতো দাদামশাইয়ের বাবাকে, কুশল প্রশ্ন করত। কিন্তু দাদামশাইয়ের বাবা বলতেন, রসো বাবু, আগে তোমাকে ছুঁয়ে দেখি, গায়ের গন্ধটা শুঁকে তারপর কথাবার্তা। এই বলে তিনি যাদের সঙ্গেই দেখা হতো তাদেরই গা টিপে দেখতেন, শুকতেন, নিশ্চিন্ত করে কথাবার্তা বলতেন। তা তার দোষ দেওয়া যায় না। সেই সময়ে দোমোহানিতে রাস্তায় ঘাটে বা হাটে বাজারে যেসব মানুষ দেখা যেত তাদের 12 আনাই নাকি সত্যিকারের মানুষ নয়। তা নিয়ে অবশ্য কেউ মাথাও ঘামাতো না, সকলেরই অভ্যেস হয়ে গেছিল। অভ্যাস জিনিসটাই বড় অদ্ভুত। যেমন বড় মামার কথাই বলি, দোমোহনীতে আসবার অনেক আগে থেকেই তার ভারী ভূতের ভয় ছিল। তারও দোষ দেওয়া যায় না, ওই বয়সে ভূতের ভয় কারই বা না থাকে। তার কিছু বেশিই ছিল। সন্ধ্যের পর ঘরের বার হতে গেলেই তার সঙ্গে কাউকে যেতে হতো। দোমোহানিতে আসার অনেক পরেও সে অভ্যেস যায়নি। একদিন শুনতে হলে হয়েছে কি, বসে ধর্মদাস মাস্টারমশাইয়ের কাছে পড়ছেন একা, বাড়ির সবাই পাড়া বেড়াতে গেছে। ঠিক সেই সময় তার বাথরুম যাওয়ার দরকার হলো। এবার মাস্টারমশাইকে তো আর বলতে পারে না, আপনি আমার সঙ্গে দাঁড়ান, আমি বাথরুম যাব। তাই বাধ্য হয়ে ভিতর বাড়িতে এসে অন্ধকারকে উদ্দেশ্য করে বললেন, এই কে আছিস, শুনছিস? অমনি একটা সমবয়সী ছেলে এসে দাঁড়ালো। কি বলছো? আমি একটু বাথরুমে যাব, আমার সাথে একটু দাঁড়াবি চল তো। দাঁড়াবো কেন? তোমার কিসের ভয়?
মেলা ফ্যাচ করিস না, দাঁড়াতে বলেছি দাঁড়াবি, চল। ছেলেটা অবশ্য দাঁড়ালো। বড় মামা বাথরুমে কাজ সেরে এলে ছেলেটা বলল, কিসের ভয় বললে না তো? ভূতের। ছেলেটা হাসতে হাসতেই বাতাসে মিলিয়ে গেল। বড় মামা রেগে গিয়ে বিড়বিড় করে বললেন, খুব ফাজিল হয়েছে তোমরা, দাঁড়াও। তা এইরকমই সব হতো দোমোহানিতে, কেউ গা করতো না। কেবল দাদামশাইয়ের বাবা বাজার শুকতেন আর লোকের গা শুকতেন। একদিন হয়েছে কি, বাজার থেকে ফেরার পথে তার হাতের মাছের ছোট্ট খালুই থেকে শিঙি মাছ নিয়ে আসছিলেন। তো একটা মাছ মাঝপথে খালুই বেয়ে উঠে রাস্তায় পড়ে পালাচ্ছে। দাদামশাইয়ের বাবা সেই মাছ ধরতে হিমশিম খাচ্ছেন, ধরলেই কাটা যায় যদি। এমন সময় একটা লোক খুব সহৃদয় ভাবে এসে মাছটাকে ধরে খালুইতে ভরে দিয়ে চলে যাচ্ছিল। দাদামশাইয়ের বাবা তাকে থামিয়ে গা শুকিয়ে বললেন, এ তো ভালো কথা নয়, গন্ধটা খুব সন্দেহজনক। তুমি কে হে? কারা তোমরা? এই বলে দাদামশাইয়ের বাবা তার পথ আটকে দাঁড়ালেন। লোকটা কিন্তু ঘাবড়ানো না, হঠাৎ একটু ঝুঁকে দাদামশাইয়ের বাবার গা শুকে সেও বলল, এ তো ভালো কথা নয়, গন্ধটা বেশ রহস্যজনক। তা আপনি কে বলুন তো? কে? এই বলে লোকটা হাসতে হাসতে বাতাস অদৃশ্য হয়ে গেল। দাদামশাইয়ের বাবা আর গন্ধের কথা বলতেন না, একটু গম্ভীর হয়ে থাকতেন ঠিকই। ভূতের করা অপমানটা তার প্রেস্টিজে খুব লেগেছিল। একটা ভূত তার গা শুকে ওই কথা বলে চলে গেল, ভাবা যায়? আজকের পর্ব পরিচালনা ও সম্পাদনায় পৃথ্বী বটব্যাল, গ্রাফিক্স ডিজাইন ও সাউন্ডসে সৌম্যদীপ মহাপাত্র, গল্পের নাট্য রূপান্তর, ভাবনা ও স্পেশাল এফেক্টসে পৃথ্বী বটব্যাল, গল্প চরিত্রায়নে সনৎ কুমার বটব্যাল, অতসী আচার্য, শ্রীতন্না চক্রবর্তী, সুদীপ্তা প্রধান, পৃথ্বী বটব্যাল, অদ্রিতা চক্রবর্তী, সুকৃতি শঙ্কর নাগ, সুরজিৎ সরকার, সৌপর্ণ পাত্র, সৌম্যদীপ মহাপাত্র, বিক্রম বৈদ্য ও রমন চক্রবর্তী। গল্প পাঠে পৃথ্বী বটব্যাল, গল্পের সূত্রধর আমি অদ্রিজা। কৃতজ্ঞতা জানাই নিমোগ্রাফি অফিসিয়ালসের সকল সদস্যদের। শীতের আমেজ মাখা ধোঁয়া ওঠা কফির কাপের সাথে শেষ করলাম আজকের আড্ডা। কথা দিলাম আবার আসবো।